আসসালামু আলাইকুম। গত ২ দিনের পত্রিকায় প্রকাশিত নিউজ নিয়ে পঞ্চব্যঞ্জন। আজ ৪/৬/২০২৪। শুরু করছি একটা হত্যার খবর দিয়ে। যশোর অভয়নগর উপজেলার জলিল মোল্লার স্ত্রী আফরোজা বেগম। গত রবিবার রাত ১২টা পর্যন্ত তিনি নীরব, সবল, সুস্থ একজন মহিলা ছিলেন। অভয়নগর থানার ২ এসআই রাতের বেলায় এসে তাকে অভয় দিয়ে বাড়ির ভেতরে ঢুকে মধ্যরাত্রে, এবং ওই পুলিশের টাকা আদায় করবার যে অস্ত্র ইয়াবা, তাকে ওই ইয়াবা দেখিয়ে ২.৫ লক্ষ টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকার করলে ওইখানেই পেটানো শুরু করে মহিলাকে। তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে, চুল নাকি ফ্যানের সাথে ঝুলিয়ে মারা হয়েছে। তার ছেলে, ১৬ বছরের ছেলে বলছে। এরপরে মার খেয়ে ওর টাকা ম্যানেজ করতে না পারায় এই মহিলাকে রাত্রিবেলায় ধরে নিয়ে যায় থানায়, এবং থানায় আরেকবার মারপিট, এবং তারপরে হসপিটাল, এবং যথারীতি পুলিশের যা বলে থাকে হার্ট অ্যাটাকে মৃত্যু। মহিলার একমাত্র অপরাধ যে সে টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এখন মা হারিয়ে ছেলে মিথ্যা কথা বলছে আমরা ধরে নিচ্ছি, কারণ পুলিশ তো আর কখনো মিথ্যা বলে না। মেনে নিলাম পুলিশ সত্য বলছে, তারা মাদকসহ ওই মহিলাকে আটক করেছে, পুলিশের ভাষ্য। কিন্তু কথা হচ্ছে, গভীর রাতে পুলিশ কারো বাড়ি গিয়ে এইভাবে ধরে আনতে পারার আইন আছে কি? কেন সকাল পর্যন্ত পুলিশ অপেক্ষা করতে পারল না? পুলিশ কাস্টডিতে সমস্ত মৃত্যুই হয় ওই একই হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে। অবশ্য পুলিশ ১০০% সত্য কথাই বলে, কারণ প্রতিটা মৃত্যুই হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হলে, হার্টের ফাংশন বন্ধ হয়ে গেলেই মৃত্যু হয়, তার আগে তো মানুষ মরে না। পুলিশ সত্যই বলে। হ্যাঁ, ইয়েস। তো এখন প্রশ্ন হচ্ছে যে থানায় গেলেই কেন এই হৃদযন্ত্রটা স্টপ হয়ে যায়? বেনজিরের লেগেসি অফ লাইজ বহন করা পুলিশের কাছে এই জবাব চাইবে, নাকি তাদের আবার আর একটা শুদ্ধসার পুরস্কার দিবে, তা সরকার বাহাদুর জানেন। আমরা ম্যাঙ্গো পাবলিক, আমরা শুধু এই জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠালের ঘ্রাণ শুকে শুকে গাইতে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওই বড় বড় গোল টিপওয়ালি কিছু নারী এদেশে বিদ্যমান, ওনারা নাকি নারী নেত্রী, নারীর অধিকার নিয়ে ওনারা কাজ করেন। কাউকে চরিত্রহীন বললে গোটা নারী সমাজের অপমান, তারা রাস্তা নেমে পড়ে। টিপ নিয়ে যদি কেউ টিপ্পনি কাটে আর রক্ষা নেই। এই নারীরা কুলীন সমাজের প্রতিনিধি, তারা সিলেক্টিভ প্রতিবাদ করতে জানে। এই অভয়নগরের আফরোজা বেগমরা, এরা হচ্ছে নমশূদ্র, তাদের হত্যার প্রতিবাদ করতে নাই রে পাগলা। যাক, সেই ঘুরে ফিরে বেনজির নিউজের একটা বড় স্থান দখল করে আছে। এই শুদ্ধস্বর আইজিপি বেনজিরের অকামের নজির এখন প্রতিদিনই খুঁজে পাচ্ছে মিডিয়া। তার ডাক্তারের নামেও নাকি, যেটা ডাক্তার ছিল, তার চিকিৎসকের, তো তার নামেও নাকি ২৫০ বিঘা সম্পত্তি আছে। তো যাই হোক, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, শাশুড়ি,
বিভিন্ন লোকের নামে নতুন নতুন সম্পত্তির খোঁজ পাচ্ছে এখন মিডিয়া, এর আগে পায়নি দেওয়া পর্যন্ত। যদিও এই কোনো পুকুর বা জলাশয় চোর নয়, এই একেবারে মহাসাগরের মানে মহাসাগর আটলান্টিকই চুরি করতে গেছিল। এখন আস্তে আস্তে সব এইসব মহাসাগরের খবর বেরিয়ে আসছে। নতুন করে আরেকটা তার জালিয়াতি সামনে আসছে, সেটা পাসপোর্ট জালিয়াতি। চাকরি করতেন, চাকরি হিসাবে, সরকারি চাকরি হিসাবে নীল পাসপোর্ট, ইভেন রেড পাসপোর্ট তার প্রাপ্য ছিল, কিন্তু তার সেটা কোনোটাই সে বানাননি। তিনি বানিয়েছিলেন এই আমাদের মতো আমরা যারা পাই সেই আম পাবলিকের সাধারণ পাসপোর্ট। কেন? কারণ ওই রেড পাসপোর্ট কিংবা ব্লু পাসপোর্টে বিদেশে যেতে হলে সরকারের অনুমতি লাগে, আর এই সাধারণ পাসপোর্টে শুধু ভিসা লাগাই চলে যাওয়া যায়। এবং এতে কি হয়, ওই বিদেশে বিনিয়োগ করার সুবিধা, সরকারি চাকরিজীবী হলে সেই পাসপোর্টে বিনিয়োগ করা অসুবিধা। তার মানে চাকরিতে ঢোকেই প্রথম দিন থেকেই সেই এই জালিয়াতির আশ্রয় নিয়েছে যে ভবিষ্যতে সে এই করবে, শুধু চুরিই করবে। এবং সেই আমাদের পুলিশ প্রধান হয়েছিল। তার এই জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতির কি বলবেন, ওই আজিজের ভাইরা যে কায়দায় করেছিল তার পাসপোর্ট ওই একই স্টাইল তৈরি করা। যাই হোক, অন্য প্রসঙ্গে যাই। নিয়ম অনুযায়ী একজন সচিব ওনার বছরে 4 বার বিদেশ ভ্রমণ করতে পারেন। তার মধ্যে ব্যতিক্রম কৃষি সচিব ওয়াহিদা আক্তার। এই ম্যাডাম বলবো না, স্যার বলবো, আজকাল স্যার না বললে তো আবার মাইন্ড করে। যাই হোক, তিনি এই ওয়াহিদা আক্তার 13 মাসে 11 বার বিদেশ ভ্রমণ করেছেন। এই ঘন ঘন বিদেশ ভ্রমণের জবাবে সচিব বলছেন, সচিবরা দেশের স্বার্থে বিদেশ ভ্রমণ করে, নিজের আনন্দের জন্য নয়। ভেরি গুড ম্যাডাম, বছর জুড়ে ভ্রমণে আপনি নিশ্চয় ক্লান্ত, এবার আর একটা প্লেজার ট্রিপ করে আসেন। একটু চেঞ্জ দরকার তো আপনার, ইউর ভেরি টায়ার্ড নাও। এই সরকারি কর্মচারীদের মধ্যে সম্মেলন ও কর্মশালায় যোগ দিতে বা জ্ঞান আদান প্রদান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এই ধরনের বিদেশ ভ্রমণের প্রবণতা চাকরিজীবীদের মধ্যে বাড়ছে, কিন্তু ফল খুব কমই পাওয়া যায়। কারণ যারা যান তাদের বেশিরভাগই সরাসরি সেই বিষয়গুলির সাথে যুক্ত নন যেগুলোর জন্য এই ট্রিপগুলি সংগঠিত করা হয়। ওকে, পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে, কিন্তু অর্থ ফেরত আসছে না। এই চলতি অর্থবর্ষের প্রথম 6 মাসে এই রপ্তানি করার পরে টাকা যে দেশে আসছে, যে ডলার, তার পার্থক্যটা 8 মিলিয়ন। 6 মাসে 8 মিলিয়ন আসেনি, আর গত 9 মাসে এটা ডবল হয়ে, মানে 3 মাসে ডবল হয়ে আবার 9 মাসে $16 বিলিয়ন আসেনি। গত 9 মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল $43.55 বিলিয়ন, দেশে এসেছে $28.97 বিলিয়ন। এই ডলারের বিনিময় হার যদি 110 টাকাকে ধরি, 125-30 নিচে তো পাওয়া যাচ্ছে না, সাপোজ 110, তাতে কী হচ্ছে, রপ্তানি আয়ের ডিফারেন্সটা দেখেন, ডিফারেন্সটা দাঁড়াচ্ছে প্রায় 1,60,380 কোটি টাকা, যা দিয়ে কম করে আরও 5টা পদ্মা ব্রিজ করা যেত লাস্ট 9 মাসে। এই টাকাটা চলে গেছে। মানে এগুলো কী, এটা মানি লন্ডারিং না, এটা তো প্রপার চ্যানেলে গেছে, সবাই জানে। এটাই নিয়ম রে কালাসান, সব টাকা দেশে ফিরলে বেগমপাড়া এক্সটেনশন হবে কি করে, এটাও তো বুঝতে হবে। আবার এদিকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস আবার জানাচ্ছে, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে দেশ থেকে প্রতি বছর 91,250 কোটি টাকারও বেশি পাচার হয়ে যাচ্ছে। এই পুরো টাকাটা দেয় হুন্ডির মাধ্যমে, চোরের কারবারিরা বিদেশে পাচার করে।
প্রতিদিন দেশের জল, স্থল ও আকাশপথে কমপক্ষে প্রায় 250 কোটি টাকার অবৈধ সোনার অলংকার, সোনার বার, ডায়মন্ডস, জুয়েলারি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে। প্রতিদিন 250 কোটি টাকা প্রতিদিন যাচ্ছে এগুলো হুন্ডির মাধ্যমে। তাহলে 365 দিনে যার পরিমাণ দাঁড়ায় 91,250 কোটি টাকা। ভারতের সাথে বাংলাদেশের প্রায় 30টা জেলার বর্ডার আছে। তার মধ্যে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলা এই চোরাচালানের জন্য নিরাপদ রুট। ভারতে পাচার হওয়া সোনার বড় একটা অংশ এই সীমান্ত দিয়ে পার হয়। এলাই বুঝছেন নি এই আনার সাবরা কেন হত্যা হয়? যাকে আরেকটা হত্যাকাণ্ড। আরিফুল ইসলাম বয়স 27, উনি থাকেন জাপানে। আর পারভিন আক্তার বয়স 33, তিনি থাকেন কানাডা। এনারা আবার স্বামী স্ত্রী, গোপনে একসময় এরা বিয়ে করছিল। তো আরিফুল জাপানি তরুণী নাসুকিকে বিয়ে করলে এ কানাডায় বসে খেপে যায় পারভিন আক্তার। কানাডা থেকে সোজা ঢাকায় এসে নানা প্রলোভনে জাপান থেকে আরিফুলকে ডেকে নেয় এবং স্বামী স্ত্রী হিসাবে বাস করার জন্য বসুন্ধরার একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। এরপরে রাতের বেলায় আরিফুলকে খুন করে লাশের পাশে একটা চিরকুট রেখে যায়, তাতে লেখা ছিল, আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই রেপিস্ট ব্ল্যাকমেলার। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিয়েছে, নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেলারকে মেরে শান্তি নিলাম। এরপরে ওই সিরকুট রেখে ডেড বডির পাশে সকালবেলায় কুয়েত এয়ারলাইন্স ধরে সে কানাডা চলে যায়। হত্যার কয়েকদিন পরে গন্ধ বেরোলে তখন পুলিশ জানতে পারে এবং পুলিশ গিয়ে তার এই গলিত লাশ উদ্ধার করে। যাক বাবা, ওই কিমা বানায় টয়লেটে প্লাস্টার করেনি। আচ্ছা যাক, এটা খুব সিরিয়াস নিউজ, স্বাস্থ্য সংক্রান্ত। যেসব অঞ্চলে গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরি রয়েছে তার আশেপাশে নদী, পুকুর ও কলের পানিতে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত পলিফ্লোরো অ্যালকাইল সাবস্টেন্স, যাকে বলা হয় ফরএভার কেমিক্যালস, এটা পাওয়া যাচ্ছে। ফরএভার এর জন্যে মানুষের ক্যান্সারের সমস্যা হতে পারে। কেন বলা হয় একে এই ফরএভার কেমিক্যালস? কারণ এটা ধ্বংস হতে কয়েকশো বছর, ইভেন 1000 বছরও লাগতে পারে বিজ্ঞানীদের ধারণা। অথচ সেগুলো মিশে গেছে ইভেন ওই কলের পানিতে, পুকুরের পানিতে, নদীর পানিতে তো গেছেই, টিউবওয়েলের পানিতে, মানে নিচে চলে গেছে। এই এলাকাটা কেমন বিষাক্ত হয়ে গেছে চিন্তা করতে পারেন। এই পলিফ্লোরো অ্যালকাইল সাবস্টেন্স বিশ্বব্যাপী নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও সেই কনভেনশনে স্বাক্ষর করেছে। গবেষণার তথ্য অনুযায়ী সাভারের কর্ণতলী নদীর পানিতে যে মাত্রায় সাবস্টেন্স পাওয়া গেছে তা ইউএর প্রস্তাবিত সীমার 300 গুণেরও বেশি। আর আরেকটা মডারেট নতুন করে নেদারল্যান্ডস একটা প্রপোজাল করছে, তারা যে সীমারেখা বেঁধে দিয়েছে সেটার থেকে এটা 1700 গুণ বেশি। এদিকে নজর দেওয়ার টাইম নেই এই উন্নয়নের সরকারের। যখন টাইম পাবে তখন হয়তো কিছুই করার থাকবে না। যাই হোক, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ হল সভাপতি মেহেদী হাসান এর চাঁদাবাজিতে ওই পলাশী বাজারের দোকানিরা অতিষ্ঠ। রবিবার এর আবার অ্যাসিস্ট্যান্ট শহীদুলকে নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ওই দোকানদাররা চাঁদা বের করতে দেরি করলে সে চাপাতি বের করে, চাপাতি দিয়ে মারতে যায়। দোকানিরা ক্ষিপ্ত হয়ে সবাই মিলে একসাথে হয়ে দিয়েছে গণপিটুনি। এটা আমি এমন দরকার, এইসব গণপিটুনি যত বেশি হবে তত মানুষ সাবধান হবে, তত ভালো থাকবে। ইটস নেসেসারি। এবং এই দোকানিদের ধন্যবাদ জানাই, তারা খুব ভালো কাজ করছে।
এবং গণপিটুনি দিয়ে পরে পুলিশ কল করে পুলিশের হাতে তুলে দিতে ভালো করছে, আইনের মতো করছে। এই ইনি এবারে এই ছাত্রলীগ নেতা পুলিশে দিবে কি না দিলে বা কি, পুলিশ কি করবে নি, সহজেই এটা অনুমান করা যায় কি শাস্তি হবে। আর একটা ইনিও আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের সময় স্বামী হারান ফরিদপুর নগরকান্দা উপজেলার কুটি খাতুন, তার বয়স এখন 42 বছর। পেটের তাগিদে এই মহিলা বৃদ্ধা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। তার কোনো বয়স্ক ভাতা বা অন্য কোনো আয়তের নাম এখন পর্যন্ত ওঠেনি। যাই হোক, এবং এই প্রতিবেশীর একটা ঝুপড়ি ঘরের মধ্যে উনি থাকেন, নিজস্ব বলতে কিছু নাই। তো শেষ বয়সে সরকারি একটা ঘর পাবে, মাথা গোঁজার একটু ঠাঁই হবে, সেই স্বপ্ন তাকে দেখায় স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যান। ভদ্রলোকের নাম হচ্ছে কামরুজ্জামান ফকির। তো কামরুজ্জামান ফকির তাকে ওই ঘরের বিনিময়ে 15,000 টাকা দিতে হবে, 15,000 টাকার দাবি করে। ওই ভিক্ষা করে জমানো 15,000 টাকা ওই চেয়ারম্যান ফকিরের হাতে মহিলা তুলে দেন। 2 বছর পার হয়ে গেছে, ঘর মেলেনি, ভাতায়ও তার নাম ওঠেনি। কি চমৎকার দেখা গেল ভাই, ভিক্ষুকের টাকা খাইল চেয়ারম্যান ফকির। এর লেগায় ওই সাংবাদিক মুসা সাহেব বলে গেছেন, আওয়ামী লীগ দেখলেই বলবে তুই চোর। দেখ পিয়ার কা নিশানি। আমেরিকার ভার্জিনিয়ার বাসিন্দা 55 বছর 55 ইয়ার্সের যুবতী চেন্ডোরা ফেসবুকে প্রেম করে সোনাগাজীর 25 বছরের যুবক জামশেদ আলমের সাথে। জামশেদ আলম পেশায় এক স্থানীয় চাউল ব্যবসায়ী। 5 বছর ধরে ভার্চুয়াল প্রেম হচ্ছে দুজনের। এরপরে মিস চান্ডোরা ভার্জিনিয়া থেকে সোনাগাজী, ডাইরেক্ট সোনাগাজী চলে আসে। এসে ওই খ্রিস্টান ধর্মীয়ভাবে, তো ওইটা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, নাম হয় লামিয়া, এবং বিয়ে করেন ওই চাউল ব্যবসায়ী জামশেদকে। নবদম্পতিকে অভিনন্দন, তাদের দাম্পত্য জীবন সুখের হোক। দেখ ওই মাহবুবুল হক হানিফ, আওয়ামী লীগ নেতা, আমাদের প্রিয় হানিফ ভাই, উনি একটা সুখবর দিলেন। সুখবরটা হচ্ছে আমাদের সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। যাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটা নিউজ নিশ্চয়ই, সরকারকে ধন্যবাদ জানাই। হানিফ ভাই আরও বলছেন, বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা উল্লেখ করে বলছেন, কোন লজ্জায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে তারা কথা বলে, মানে বিএনপি কথা বলে। হাওয়া ভবন বানিয়ে বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত দেশব্যাপী যে লুটপাট চালিয়েছে তা ঢাকতেই এসব মিথ্যাচার করছে। কথা সত্য, খাঁটি কথা। হানিফ ভাই, সার্চ কমিটিটা সারা দেশ সার্চ করে করে যেসব গুণিনদের এনে খুঁজে খুঁজে এনে গত 3টা নির্বাচন কমিশন আপনারা বানিয়েছেন। আর এই নির্বাচন 3টা নির্বাচন যে অক্লান্ত পরিশ্রমের ফল আজকের আমি আর দামি গণতন্ত্র। উত্তর কোরিয়ার পরে এত সুন্দর নির্বাচন কমিশন আর কোন দেশে আছে বলতে পারেন? এত সুন্দর নির্বাচন আর কোথাও হয় কি? এজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আপনাদের। ওদিকে ওই হাওয়া ভবন যে পরিমাণ লুট করে বিদেশে পাচার করছে, সেই পরিমাণ অর্থ আপনারা ওই সারা দেশে খাওয়া ভবন বানিয়েও তো পাচার করতে পারেননি। উদয় মানুষে বেগম পড়ার কথা কয়। লীগের নেতারা সব মৎস্য ব্যবসায়ী, মাছ বেচে বেচে বড় লোক। আজ পুঁটি মাছ ছাড়লে কালকে বড় বড় রুই কাতলা হয়ে যায় পুকুরে। বাস
টাকাই টাকা। এই টাকাতে গড়ে উঠছে দুবাইয়ে আবাসন। ভেরি গুড। দেখ, এবার কাদের ভাই বললেন, জিয়া স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। ঠিক বলছেন কাদের ভাই, জিয়া এই কাজটা মোটেই ঠিক করেনি। এই স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দেওয়ায় কী হয়েছে, এই ফাইজুল হক, এই দিলীপ বড়ুয়ার মতো স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিল। অবশ্য আপনার ভাইও একবার কয়েছিল যে আপনার পিতাও নাকি ওই রাজাকারদেরই একজন ছিলেন। দেখে শেষ করি ছোট একটা শুভঙ্করের চোখ দিয়ে। এই ধরেন আমেরিকার রাস্তায় কেউ যদি হোয়াইট ম্যানরে ঘুষি মারে, তাহলে ওকে ধরে নিয়ে যাবে রাস্তার উপরে, একজন হোয়াইট ম্যানরে লাঞ্ছনা করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হবে, বিচার করা হবে, শাস্তি দেওয়া হয়। আর যদি একজন ওই ব্ল্যাক গাইকে ধরে নিয়ে যায়, কেউ ঘুষি মারে, ব্ল্যাক গাইকে রাস্তায় পরে ঘুষি মারলো, একই সেম সাজা, মানে অপরাধ সেম, তো তখন কী হবে? তখন ওই লোককে ধরে নিয়ে যাবে কী জন্য? ইম্পারসোনেটিং পুলিশ অফিসার। মানে পুলিশ অফিসারের ছদ্মবেশ ধারণ করার জন্য তার বিচার হবে, কারণ এই কাজের জন্যে পুলিশ আছে। ব্ল্যাক ম্যান পুলিশ মারবে, তুমি বেটা কি? ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।